সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় শান্তির দূত, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার একদম ডানে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল এজাজুল বার চৌধুরী, ডিজি অপারেশনস, সশস্ত্র বাহিনী বিভাগ, এবং তারপরে উপস্থিত আছেন ক্যাপ্টেন মোস্তাক আহমেদ, সার্জেন্ট অ্যাট আর্মস, জাতীয় সংসদ, এবং একদম ডান প্রান্তে উপস্থিত আছেন স্কোয়াড্রন লিডার এম কাউসারা পারভিন, ডেপুটি ডিরেক্টর ওয়েলফেয়ার অ্যান্ড সেরিমনি, বিমান বাহিনী সদর দপ্তর। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আলোচনায় যাওয়ার আগে আজকের শিরোনামগুলো দেখে আসি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা, কক্সবাজার ও চট্টগ্রামে 10 নম্বর মহাবিপদ সংকেত, আঘাত হানতে পারে কাল সকালে, ঘূর্ণিঝড়ের প্রভাব, উপকূলীয় এলাকায় বৃষ্টি। ঈদের আগের 3 দিন মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত। আগের ও পরের 7 দিন 24 ঘন্টা খোলা থাকবে CNG ফিলিং স্টেশন। 8 অ্যামিকাস কিউরির 7 জনই বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের কাছে দেওয়ার বিপক্ষে। অপরজনের মত, নিজেদের স্বার্থেই ষোড়শ সংশোধনী বাতিল করেছে বিচার বিভাগ। 2 দিনব্যাপী IAEA সম্মেলনে অংশ নিতে ভিয়েনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন অস্ট্রিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে। এবং ধর্মীয় উস্কানির মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো 31 বারের মতো, 1 আগস্ট পরবর্তী দিন ধার্য। আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। আপনাদের 3 জনকেই সময় টিভির পক্ষ থেকে প্রথমেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং এরপর স্বাগতও জানাচ্ছি। এবং আমি ব্রিগেডিয়ার জেনারেল এজাজুল বার চৌধুরী আপনার মাধ্যমেই যেতে চাই। সেটা হচ্ছে যে আমরা সেই 88 সাল থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশ নিচ্ছে। আপনার বিশ্লেষণে এখন পর্যন্ত যে সব পুরোটা মিলিয়ে আমাদের সবচাইতে বড় অর্জন কি এই ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটাই ঠিক যে 1988 সাল থেকে আমরা আমাদের জাতিসংঘে আমাদের যাত্রা শুরু হয় আমাদের দেশের, এবং 15 জন আমরা যাদেরকে বলি পায়োনিয়ার পিস কিপার্স, তারা ইরান, ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ যে মিশনটা হয়েছিল সেখান থেকে আমাদের এই মিশনের যাত্রা শুরু। আজকে এই 2017 সাল পর্যন্ত এসে আমরা বলবো আমাদের যে অর্জন সেটা আসলে অনেক। আমরা ইতিমধ্যে আমাদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি জাতিসংঘের মাধ্যমে, এই মিশনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে একটি উন্নত রাষ্ট্রের একটা যে প্রতিফলন হয় সৈনিক আমাদের মিশনে পার্টিসিপেশনের মাধ্যমে, সেটা আমরা করতে পেরেছি। এবং আমি বলবো যে আজকে বাংলাদেশ পিস কিপিং এর একটা ব্র্যান্ড নেম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যেখানেই যান আমরা যে সমস্ত মিশন করেছি, যে মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিয়েরা, লাইবেরিয়া, এই সমস্ত মিশনে আমরা আমাদের যে সুনাম অর্জন করেছি, আজকে সেটা কিন্তু আমাদেরকে একটা ভিত্তি তৈরি করে দিয়েছে এই মিশনের এই পর্যায়ে আসার জন্য। আমি মনে করি আমাদের অর্জন অনেক। বাংলাদেশের একটা সুপ্রতিষ্ঠিত একটা নাম আজকে বিশ্বের গ্লোবালি আমি বলবো, এবং সেক্ষেত্রে বলবো যে অর্জনের অনেকটাই আমরা লাভ করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে আপনি যেটি বললেন যে বাংলাদেশ এরই মধ্যে আসলে শান্তিরক্ষা মিশনে একটা ব্র্যান্ড নেমে পরিণত হয়েছে, আরো অনেক অনেক দেশ কিন্তু এতে অংশ নেয়। মানে বাংলাদেশ এমন বিশেষ কি করেছে যার জন্য বাংলাদেশের এত সুনাম, এত নাম, এবং এটা একটা ব্র্যান্ড নেমে পরিণত হয়েছে? ভালো একটা প্রশ্ন করেছেন। আমি বলবো বাংলাদেশ অন্যান্য দেশের মতো আমরা মিশন করি না। আমি বলি যে আমাদের দেশের, আমাদের কালচার, সংস্কৃতির যে একটা বিষয় রয়েছে, মানে ঐতিহ্য রয়েছে, সেটাই আমরা মিশনে গিয়ে তুলে ধরি বিভিন্ন ভ্যালুজের মাধ্যমে। আমাদের যে নিজস্ব সামাজিক ভ্যালু রয়েছে, রিলিজিয়াস ভ্যালু রয়েছে, এবং এই মূল্যবোধগুলো আমরা আমাদের মিশনে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। যে এখানে আমি বলি যে একনিষ্ঠতা, একাগ্রতা, তারপরে আপনার ইম্পার্শিয়ালিটি যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা ওইখানে মিশনে আমরা
আমরা প্রদর্শন করতে সক্ষম হয়েছি। যার ফলে দেখা যায় সেই মিশন আমরা যেখানে গিয়েছি সেখানে আমরা সাকসেস পেয়েছি। এছাড়াও ওই মিশনে যে দেশে আমরা মিশন করেছি সেই দেশের লোকদের কাছেও আমরা সমাদৃত হয়েছি। আমি বলে রাখতে চাই যে সিয়েরা, লাইবেরিয়া কথা এখানে উঠে আসে প্রাসঙ্গিকভাবে, কঙ্গোর কথা উঠে আসবে প্রাসঙ্গিকভাবে। আমরা যা করেছি সাধারণ লোকজন ক্ষেত্র সেখানে বাংলাদেশ যথেষ্ট সুনাম কুড়িয়ে আনতে সক্ষম হয়েছে। আমরা শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সেখানে আমরা তাদের যে অবকাঠামো উন্নয়নের যে বিষয়টা রয়েছে, সাধারণ যেটা হয় যে যুদ্ধের পরবর্তীতে যে রিকনস্ট্রাকশন যে ফেজ যেটা হয়, সেখানে কিন্তু আমরা নিজেরাই আমরা বলবো যে স্বপ্রণোদিত হয়ে সেখানে আমরা ইনভলভ হয়েছি এবং সেখানে ইনভলভ হয়ে আমরা সেই সুনামটা কুড়িয়ে আনতে সক্ষম হয়েছি। যে আমি এখন ক্যাপ্টেন মুস্তাক আহমেদ আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে বিশেষ করে মানে সাধারণ দর্শক হিসেবে আমরা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে অনেকটাই জানি আর কি। মানে নৌবাহিনী কিভাবে শান্তিরক্ষা মিশনে তার ভূমিকা রাখে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে মিশনে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সময় চ্যানেলকে আমাদেরকে আজকে এখানে আনার জন্য। একই সাথে আমি এই সুযোগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে আমাদের যারা আজকে পৃথিবীর বিভিন্ন দেশের মিশনে নিয়োজিত আছেন, এবং সবার শেষে বিশেষভাবে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যারা এই মিশনে বিভিন্ন মিশনে আত্মদান করেছেন, জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি। তো আপনার প্রশ্নে আসি। প্রথমে আমি একটু করে ইতিহাস টানবো মিশন সম্পর্কিত, এবং তারপরে নৌবাহিনীর সম্পৃক্ততার জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করব। সেনাবাহিনীর পরে আমরা শুরু করি আসলে 1993 সালে মোজাম্বিকে অবজারভার প্রেরণের মাধ্যমে। এরপরে আমরা 1997 সালে বোট কন্টিনজেন্ট দেই কুয়েত এবং ইরাকের ডিমিলিটারাইজ যে জোনটা আছে ওখানে পেট্রোলিং করার জন্য। এরপরে কিন্তু নৌবাহিনীর সম্পৃক্ততা মিশন এলাকায় বাড়তে থাকে। আমরা 2005-এ রিভারাইন কন্টিনজেন্ট দিয়েছিলাম সুদানে, এবং পরবর্তীতে পোর্ট কন্টিনজেন্ট ছিল আইভরি কোস্টে। তো এই জিনিসগুলো আমাদের নৌবাহিনীর সম্পৃক্ততাকে পৃথিবীর বুকে তুলে ধরেছে, এবং নৌবাহিনীর আরও প্রয়োজনীয়তা মিশন এলাকায় উঠে এসেছে। সবচেয়ে বড় ব্রেক থ্রু আসে আমাদের 2010 সালে, যখন মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐকান্তিক সদিচ্ছা এবং বলতে পারেন তার ব্যক্তিগত প্রচেষ্টায় প্রথমবারের মতো ম্যারিটাইম টাস্ক ফোর্স, যেটা লেবাননে ইউনিফিল মিশনে আমাদেরকে সম্পৃক্ত করেন। সেখানে আমরা একটা ফ্রিগেট এবং একটা লার্জ পেট্রোল ক্রাফট পাঠাই, এবং বিশ্বের বুকে তখন সবাই জানতে পারে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতার বিষয়টা। আমরা যদিও সমুদ্রে সাধারণ মানুষের দৃষ্টির অনেক বাইরে থাকি, যার কারণে আমাদের অ্যাক্টিভিটিসগুলো অনেক সময় সবার চোখে পড়ে না, কিন্তু আমরা এখানে যেমন পিস টাইম অপারেশন যেগুলো কনস্টেবুলারি ডিউটিস করি, আমরা যখন ঝড় ঝঞ্ঝা বা সাইক্লোনের সময়, আজকে যেমন মোরা সাইক্লোন আসছে, হয়তো কাল পরশু আমাদেরকে নিয়োজিত হয়ে যেতে হবে সাইক্লোন ইভ্যাকুয়েশন এবং সাবসিকুয়েন্ট রিলিফ অপারেশন যদি প্রয়োজন হয়। একইভাবে আমরা কিন্তু নৌবাহিনী আমাদেরকে তৈরি করে নিয়েছে সেভাবে যে এখানে বিশ্বের যে কোনো শান্তি প্রতিষ্ঠার জন্য হোক বা যে কোনো প্রয়োজন হোক, যাতে আমরা সাথে সাথে নিয়োজিত হতে পারি। এবং এর ধারাবাহিকতায় এতগুলো বছর ধরে আমরা কিন্তু সাকসেসফুলি মিশন, প্রায় 30টা মিশনে আমাদের 4400 জন কর্মকর্তা এবং আমাদের নাবিক বিভিন্ন সময় নিয়োজিত হয়েছে। এখানে অর্জনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটু আগে স্যার যেটা বললেন, এটা একটা ব্র্যান্ডিং এর কাজ করেছে, এটা একটা ইমেজ বিল্ডিং এর কাজ করেছে। আপনি একটা জিনিস ভেবে দেখেন, একটা দেশ স্বাধীন হওয়ার পর মাত্র 45 বছর, তো স্বাধীনতার সময় আমাদের নৌবাহিনী ছিল অত্যন্ত ছোট। সেই হাঁটি হাঁটি পা পা করা নৌবাহিনী আজকে অনেক বড় হয়েছে, এবং বিশ্বের বুকে এত দূরে, আজকে লেবাননে প্রায় 8000 নটিক্যাল মাইল দূরে গিয়ে আমরা অপারেশন করতে পারছি, ডিস্ট্যান্ট অপারেশন। সো এটা একটা বড় অর্জন। আরেকটা জিনিস আমি এখানে টেনে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে ইনট্যাঞ্জিবল জিনিসটা, সম্পূর্ণ ইনট্যাঞ্জিবল কিন্তু কনফিডেন্স বিল্ডিং। আমরা এই ডেপ্লয়মেন্টের মাধ্যমে নৌবাহিনী যে কনফিডেন্স বিল্ডিংটা আমরা করতে পেরেছি, এটা কিন্তু আমাদেরকে বিশ্বের বুকে পরিচিত করে তুলেছে যে বাংলাদেশের একটা সক্ষম নৌবাহিনী আছে, যে ডিস্ট্যান্ট অপারেশন করতে পারে, অনেক দূরে গিয়ে অপারেশন করতে পারে, নিজেরা মেনটেন করতে পারে নিজেদেরকে। সুতরাং এই অর্জনগুলো আমরা যদি ধরে রাখতে পারি, ইন ডেজ টু কাম আমরা আরও বড় হতে পারবো এবং আমরা দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবো। এটা শুধুমাত্র যে অপারেশনাল ডিভিডেন্ড দিচ্ছে বা ব্র্যান্ডিং করছে তা কিন্তু না, অ্যাট দ্য সেম টাইম এটা প্রচুর রেমিটেন্স নিয়ে আসছে। সুতরাং এই জিনিসগুলো আমরা
হলিস্টিক্যালি যদি দেখি তাহলে আমার মনে হয় যে নৌবাহিনীর সম্পৃক্ততা এটা ভবিষ্যতে আরও বাড়বে মিশন এলাকায়, এবং আমি নিশ্চিত বাংলাদেশ নৌবাহিনী যে বর্তমান যে টেম্পোটা নিয়ে আগাচ্ছে, ইনশাআল্লাহ ভবিষ্যতের দিনগুলোতে আমরা আরও সুনাম বয়ে নিয়ে আসতে পারবো আমার দেশে। অন্যান্য দেশের নৌবাহিনীগুলো নিশ্চয়ই কাজ করছে। অন্যান্য দেশের সাথে যদি আমি তুলনা করি তাহলে আসলে বাংলাদেশের নৌবাহিনীর অবস্থানটা কোথায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে? এটা একটা ভালো প্রশ্ন। আপনি একটা জিনিস দেখেন, ইউনিফিলে আমরা বর্তমানে 2টা শিপ দিয়েছি, ওখানে 5টা আমাদের সহ 6টা দেশ, তার মধ্যে জার্মানি, ব্রাজিল, গ্রিস, টার্কি, এরা পৃথিবীর প্রথম সারির নৌবাহিনী। আমরা তাদের পাশাপাশি কিন্তু অপারেশনে অংশগ্রহণ করছি। আর আমি এখানে একটু জিওগ্রাফিক্যাল ওরিয়েন্টেশনটা নিয়ে আসি। ইউনিফিল এমন একটা কমপ্লিকেটেড জায়গা, আপনারা জানেন যেখানে ইসরায়েল এবং হিজবুল্লাহর দ্বন্দ্ব বিদ্যমান, এখানে এক্সট্রা রিজিওনাল ফোর্সের ইনফ্লুয়েন্সও বিদ্যমান। অ্যাট দ্য সেম টাইম এই অপারেশনাল ক্যানভাসটাই এমন যে এখানে অনেক কমপ্লিকেসি আছে। এখানে উন্নত ইকুইপমেন্ট, উন্নত শিপ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার আছে। সুতরাং আমরা প্রায় 7 বছর ধরে একটা মুসলিম কান্ট্রির নৌবাহিনীর 2টো জাহাজ পৃথিবীর প্রথম সারির দেশগুলোর সাথে গত 7 বছর ধরে অপারেশন করে আসছে। এটা নিঃসন্দেহে একটা মাল্টি কমপ্লেক্স সিনারিওতে অনেক বড় প্রশংসার দাবি রাখে। সুতরাং বিশ্বের অন্যান্য নৌবাহিনীর তুলনায় আমরা পিছিয়ে নেই, বরং আমরা অনেক বেশি সমাদৃত। জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন স্কোয়াড্রন লিডার কাউসারা পারভীন আপনার কাছে যেটি জানতে চাই, আপনি নিশ্চয়ই বিমান বাহিনীর কার্যক্রম সম্পর্কে বলবেন, কিন্তু আপনি নারী শান্তিরক্ষীদেরও এখানে প্রতিনিধি হিসেবে আমি আপনাকে ধরে নিতে চাই। এই বিমান বাহিনীর পাশাপাশি আসলে একজন নারী শান্তিরক্ষী আসলে কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েন? কারণ তাকে পরিবার ছেড়ে অনেক সময় দুধের বাচ্চা রেখেও কিন্তু তাকে আমরা জানি যে সেখানে মিশনে অংশ নিতে হয়। মানে সেখানে আসলে সেই চ্যালেঞ্জগুলো আপনারা কিভাবে মোকাবেলা করেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে মহিলা কর্মকর্তা বা নারী কর্মকর্তা, আপনি যেটা বলছেন যে মিশন এরিয়ায় কাজগুলো পুরুষ কর্মকর্তাদের পাশাপাশি একই কাজই আমরা করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুসারে 2006 থেকে নারী কর্মকর্তা বিমান বাহিনীর মিশনে নিয়োজিত হয়ে আসছে। আমি আসলে 12 এবং 13 করেছি ব্যানিয়ার 10 কঙ্গোতে। তো মিশন করতে যে মনে হয়েছে যে নারী হিসেবে পুরুষরা যেভাবে তাদের কার্যক্রম করছে, নারী হিসেবে আমাদের দায়িত্ব আসলে আর একটু বেশি। কারণ আমাদের পরিবার পরিজন ছেড়ে যেতে হয়, আমাদের বাচ্চাদেরকে রেখে যেতে হয়। আর ওখানকার কাজগুলো যদিও অনেক রিস্কি, আমাদের যেমন একটু টেনশনটা বেশি থাকে দেশের প্রতি, হাজার হাজার মাইল দূরে যেয়ে আমাদের কাজ করতে হয়। তো একমাত্র মাধ্যম ফোন আর ইন্টারনেট বা এই আর কি, এইভাবেই যোগাযোগ হয়। তো যে কাজগুলো আমরা করেছি, আমি যেমন ওখানে আপনার সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করেছি। বিভিন্ন ধরনের ক্রাইসিস সিচুয়েশনে আমাদেরকে আর্মস নিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে কাজ করতে হয়েছে, 24 ঘন্টা ডিউটি করতে হয়েছে। তো এগুলো আসলে চ্যালেঞ্জিং। পুরুষদের পাশাপাশি আমরা এগুলো যে করেছি, আমরা আমাদের কাজগুলো যেমন ব্রাঞ্চ ওয়াইজ, যেমন আমরা এয়ার ট্রাফিক সার্ভিসেসে কাজ করছি, আবহাওয়া ফোরকাস্টে কাজ করছি, এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিটে আপনার এয়ারপোর্টে সিকিউরিটি কাজ করছি, মুভকনে কাজ করছি, মোরওভার আপনার সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করছি। তো এগুলো সবই এমন না যে নারী কর্মকর্তা হিসেবে আমাদের কাজগুলো আলাদা, আমরা একইভাবেই পুরুষদের পাশাপাশি সব কাজই করে গিয়েছি। বিমান বাহিনী আসলে কোন অবস্থানে আছে এই শান্তিরক্ষা মিশনে? আপনারা জানেন যে 1993 সালে বসনিয়া হার্জেগোভিনায় বিমান বাহিনী শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত হয়। তার পরবর্তীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছে। বর্তমানে যেমন আমাদের 6টি কন্টিনজেন্ট নিয়োজিত আছে, মালিতে, হাইতিতে, কঙ্গোতে, এবং বিভিন্ন ধরনের কন্টিনজেন্ট, যেমন আপনার হেলিকপ্টার কন্টিনজেন্ট, C-130 হারকিউলিস বিমানের কন্টিনজেন্ট একটা, আবার এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট, এগুলো এই ধরনের 6টি কন্টিনজেন্ট আর কি কাজ করছে। তো যে ধরনের মিশনে তারা কাজ করছে, মানে শান্তিরক্ষায়, যেমন হেলিকপ্টার যে কন্টিনজেন্টগুলো, এগুলো তাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কাজ করছে। আবার
যে ট্রান্সপোর্ট বিমানটা, এটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করছে। আবার এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট যেটা এয়ারপোর্ট রিলেটেড, তারা তাদের মতো কাজ করছে। এবং আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ বিমান বাহিনী বিশ্বের অন্য অনেক বিমান বাহিনীর মধ্যে অনেক ভালো কাজ করছে। এবং এ যাবত বিমান বাহিনী আপনার 40,000 ঘন্টার মতো উড্ডয়ন করেছে এবং প্রায় 40টি দেশে 50টি মিশনে তারা অংশগ্রহণ করেছে। আর এই বর্তমানে 750 মতো শান্তিরক্ষী নিয়োজিত আছে বাংলাদেশ বিমান বাহিনীর। এবং বিভিন্ন দেশে আমরা এখন জানি যে নারী কর্মকর্তারা কঙ্গোতে আবার হাইতিতেও নিয়োজিত, বর্তমানে 10 জন আছে। তো তারা সব ক্ষেত্রেই অনেক ভালো করছে এবং বিশ্বের বুকে তাদের বাংলাদেশের সুনাম তারা স্থাপন করেছে এবং করে যাচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও ব্রিগেডিয়ার জেনারেল এজাজুল বারা চৌধুরী আপনার কাছেই আসতে চাই। সেটা হচ্ছে যে এরই মধ্যে আসলে চলে এসেছে অনেক উন্নত দেশও আসলে এই শান্তিরক্ষা মিশনে তারা অংশ নিচ্ছেন এবং দিন যত যাচ্ছে, যেহেতু এটা একটা জাতীয় গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তাদের আগ্রহ কিন্তু দিনে দিনে বাড়ছে, সেই ক্ষেত্রে মানে তাদের সাথে প্রতিযোগিতায় নামার জন্য আমরা কতটা প্রস্তুত? এটা আসলে খুবই মানে বললো যে কন্টেম্পোরারি একটা কোশ্চেন আপনি দিয়েছেন। হ্যাঁ, কারণ এটা আমি বলবো যে এখন মিশনগুলো খুব কম্পিটিটিভ হয়ে গেছে, কারণ উন্নত বিশ্বগুলো এখন সম্পৃক্ত হতে চাচ্ছে এই জাতিসংঘ মিশনের মাধ্যমে। এবং এই অর্জনটাকে আমাদের ধরে রাখতে হবে এবং তাদের সাথে সেই কম্পিটিশন আমাদের যেতে হবে। তো আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাদের সাথে কম্পিটিশনে যেতে হলে আমাদের প্রয়োজন উন্নত অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন যে সমস্ত ইকুইপমেন্ট, সেগুলো আমাদের প্রয়োজন রয়েছে। আমাদের ট্রেনিং প্রশিক্ষণে আমরা যথেষ্ট এগিয়ে গেছি, কারণ আমি বলবো যে 39 বছরে আমাদের যে অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে, সেই অভিজ্ঞতায় আমরা যথেষ্ট ট্রেন্ড হয়েছি এবং ট্রেনিংগুলোকে আমরা ভালোভাবে অ্যাড্রেস করে যাচ্ছি। এখন যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে তাদের সাথে তাল মেলাতে হলে আমাদের অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন ইকুইপমেন্টের আমাদের অনেক বেশি প্রয়োজন। বিশেষ করে আপনার মিশন গুলো খুব কমপ্লেক্স। এই আমার কলিগ উনি বললেন নেভির যে সিচুয়েশনগুলো অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে এবং যেখানে আপনার শুধুমাত্র এটা সরকার বা আপনার রেবেলদের মধ্যে মানে বেষ্টিত না এবং সিভিল ওয়ারের মধ্যে এটা মানে সীমাবদ্ধ না, সেখানে এখন আর্ম টেররিস্ট গ্রুপরাও এখানে সম্পৃক্ত হয়েছে। মালির কথা যদি আমরা বলি, মালিতে দেখা যাচ্ছে দেয়ার নাম্বার অফ আর্ম টেররিস্ট গ্রুপ যেখানে সেখানে সক্রিয় এবং তারা বিভিন্ন সময় তাদের স্বার্থসিদ্ধির জন্য তারা একসাথে হয় কোনো সময়, আবার কোনো সময় তারা নিজেরা আলাদাভাবে তাদের ইন্টারেস্টগুলো মিট করার জন্য তারা বিভিন্ন অ্যাকশনে আসে, অথবা দেখা যায় তারা এই দল থেকে সেই দলে যাচ্ছে, যার ফলে হয় মিশনগুলো অনেক বেশি আপনার চ্যালেঞ্জিং হয়ে গেছে। এই চ্যালেঞ্জগুলো মেটানোর জন্য আমরা মনে করি যে এখন আমাদের আরও উন্নত প্রযুক্তির সম্পূর্ণ ইকুইপমেন্টের প্রয়োজন রয়েছে। যেমন ধরেন ইউএভি, আনআর্মড ভেহিকলস, এরিয়াল ভেহিকলস, তারপর মাইন্ড প্রোটেক্টেড ভেহিকল, কারণ যেখানে সেখানে ইওডি এক্সপ্লোসিভ এগুলা পাওয়া যাচ্ছে, সেগুলো মোকাবেলা করার জন্য এবং জাতীয় সংঘের যে কার্যক্রম ম্যান্ডেট আমাদেরকে দেওয়া আছে সেগুলো চালিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সেই ধরনের যানবাহনের প্রয়োজন রয়েছে। সেই মানে যানবাহনের প্রয়োজনের কথা বলছেন, এই প্রয়োজনটা পূরণ করার মানে পরিকল্পনাটা মানে এটা কিভাবে পূরণ হবে? আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার এই বিষয়ে যথেষ্ট অনেক তারা সচেতন এবং এই সচেতনার আলোকেই আমরা আমাদের যে ইকুইপমেন্টগুলো সংগ্রহের যে প্রয়োজন দেখা দিয়েছে সেটা আমরা করছি এবং এটা এখন অনেক কনসেপ্টে সেটা কাজ করার সম্ভাবনা রয়েছে। যেটা হচ্ছে যে এখন নতুন নতুন কনসেপ্ট চলে আসছে, এই জাতিসংঘ মিশনের ধারণা চলে আসছে মিশনের ক্ষেত্রে, যেমন পার্টনারশিপ বেসিসে করা যেতে পারে, অর্থাৎ আমি মিশন করব, অন্য একটা দেশ আমাকে ইকুইপমেন্টের সাপ্লাই দেবে, সেটা আমার মিশনেই আমি ইউজ করব এবং এটা থেকে যে আমি যে সিওইর জন্য যে রিইম্বার্সমেন্টটা পাবো সেই টাকা দিয়ে সেটা আমি পূরণ করতে পারবো। এই ধরনের বিভিন্ন ধারণাগুলো এখন চলে আসছে। তো আমার মনে হয় না এটা কোনো সমস্যা হবে, কারণ আমাদের সরকার এই বিষয়ে যথেষ্ট সচেতন এবং এটা ওনারা করতে বলেছেন আমাদেরকে। জি, আমি ক্যাপ্টেন মুস্তাক আহমেদ আপনার কাছে যেতে চাই, মানে এই যে সক্ষমতার বিষয়টি, এবং আপনি এরই মধ্যে বলেছেন যে আমরা এখনই প্রতিযোগিতায় ভালোভাবেই টিকে আছি,
কিন্তু আরো ভালো করার জন্য আমাদের মানে নৌবাহিনীর মানে সক্ষমতাটা কিভাবে বৃদ্ধি করার পরিকল্পনা আছে? আপনাকে ধন্যবাদ। একটু আগে যেটা বললেন যে চ্যালেঞ্জেস, যেটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে, আপনারা এখন দেখেন বিশ্বের পটভূমিকায় টেররিস্টদের কিন্তু গ্লোবাল কানেক্টিভিটি বহুগুণ বেড়ে গেছে। এখন তারা ইউএভি পর্যন্ত ইউজ করে, কঙ্গোতে ইউএভি ইউজ করেছে বেলিজারেন্সরা। সুতরাং যে সিনারিও যেটা আছে এটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি কমপ্লেক্স। এখন লেবাননে আমরা ইডব্লিউ বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এনভায়রনমেন্ট পাই, যেখানে আমাদের একটা কাজ হচ্ছে এয়ার স্পেস ভায়োলেশন হচ্ছে কিনা সেটা মনিটর করা, যেটা খুবই কঠিন, যার জন্য আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি প্রয়োজন। তো সব মিলিয়ে যে কনসেপ্ট যেটা দিনে দিনে আমরা চ্যালেঞ্জ হিসাবে পাচ্ছি, সেটা আমাদেরকে মোকাবেলা করতে হবে। এখন এর মধ্যে আবার কম্পিটিশনের ব্যাপারটা জড়িত হয়ে যাচ্ছে, কেননা অনেক উন্নত দেশগুলোও কিন্তু মিশনে কম্পিট করছে। একটা প্রশ্নবোধে বিভিন্ন জায়গায় আলোচনা হয় যে বাংলাদেশ একসময় ছিল ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে হাইয়েস্ট, এখন হাইয়েস্ট না কেন? এখানে কিন্তু একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, আপনি দেখেন প্রায় 87% মিশন দেখা যায় আফ্রিকান রিজনে, যেখানে আফ্রিকান ইউনিয়ন আগের চেয়ে তাদের কলেবর বৃদ্ধি পেয়েছে এবং তারা চেষ্টা করছে তাদের সৈন্য, আফ্রিকান সৈন্য ওখানে মোতায়েন করার জন্য। সো ইট ইজ এ কম্পিটিশন। এই কম্পিটিশনে আসলে টিকে থাকতে হলে আমরা অবশ্যই সক্ষম। আমরা ইতিমধ্যে নিজেদেরকে রোল মডেল হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছি, কিন্তু তারপরেও আমাদের কমপ্লেসেন্ট হওয়ার কোনো অবকাশ নাই, যাতে আমরা ফিউচার চ্যালেঞ্জেস যদি মিট করতে না পারি, অবশ্যই এটা কম্পিটিশনের বাজারে আমরা পিছিয়ে পড়ব। তো সেই দিক লক্ষ্য রেখে আমাদের বর্তমান সরকার বাহিনী তিনটাকে উন্নত করার যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন। নৌবাহিনী ইতিমধ্যে ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। আমাদের শিপগুলো আগের চেয়ে অনেক বেশি ক্যাপাবল। আমরা আশা করছি ভবিষ্যতে আমরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অন্যান্য ডাইমেনশন যাতে হ্যান্ডেল করতে পারি মাল্টিপল ডাইমেনশনে, সেইভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করছি। এবং যেভাবে বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে, সেটা যদি আমরা ধরে রাখতে পারি, মিশন এলাকায় এবং আমাদের নিজস্ব প্রয়োজন মিটিয়েও আমরা নিজেদেরকে সক্ষম প্রমাণ করে যেতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। জি, আপনাকে ধন্যবাদ। স্কোয়াড্রন লিডার এম কাউসার পারভীন, আপনার কাছে জানতে চাই যে আমাদের যে আপনি বিমান বাহিনীর যে আপনার হেলিকপ্টার বা আরো যে সকল লজিস্টিক সাপোর্টগুলো আছে, সেগুলো আসলে কতটা আধুনিক? এই মুহূর্তে আমাদের 12টা এমআই সিরিজ হেলিকপ্টার মিশন এরিয়ায় নিয়োজিত আছে। তার মধ্যে 6টা হচ্ছে MI-17 আর 6টা হলো আপনার MI-SH শ হেলিকপ্টার, যেগুলো রাশিয়া থেকে কেনা হয়েছে। আর আছে আপনার C-130 পরিবহন বিমান, যেটা আমেরিকার তৈরি। এবং মিশনের যে লেটার অফ অ্যাসেসমেন্ট যেটা, সেই অনুযায়ী এই বিমানগুলো তাদের সব ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করছে। এবং আমরা যেভাবে যে একটু আগে আমি যেমন বললাম যে বাংলাদেশ বিমান বাহিনী অন্য দেশের বিমান বাহিনীর তুলনায় অনেক বেশি উড্ডয়ন সম্পন্ন করেছে। এবং মিশন এরিয়ায় যে ধরনের কাজ তারা করে আসছে, আমাদের পাইলটরা দুর্গম এলাকায় শান্তিরক্ষী সরবরাহ নিয়ে যাওয়া, নিয়ে আসা, তারপরে আপনার যুদ্ধপ্রণ এরিয়ায় যে আহত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আসা, তাদেরকে হসপিটালাইজ করা, বিভিন্ন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, তারপরে রসদ সরবরাহ, C-130 বিমানগুলো যেমন এপিসি বা এই ধরনের ইকুইপমেন্টগুলো সরবরাহ করছে, এক স্থান থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। শান্তিরক্ষীদেরকে বা বিভিন্ন ভিআইপিদেরকে তারা এক স্থান থেকে আরেক স্থানে নিচ্ছে। বিভিন্ন ধরনের দুর্যোগপূর্ণ এলাকায় তারা অনেক রিস্ক নিয়ে কাজগুলো করছে এবং বিচ্ছিন্ন ছোটখাটো দু একটা ঘটনা ছাড়া তারা অনেক ভালোভাবেই কাজ করছে। সো এই বিমানগুলো অনেক আধুনিক এবং অনেক ভালো কাজই করছে। আরো সক্ষমতার দরকার নেই? যেমন 6টি MI-SH শ হেলিকপ্টার, এগুলো তো অত্যাধুনিক, একদম লেটেস্ট মডেল হেলিকপ্টার। জি, আমি ব্রিগেডিয়ার জেনারেল এজাজুল ভাই চৌধুরী আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে মানে আমাদের সেখানে যে পার্টিসিপেশন, সেই অনুযায়ী কি মনে হয় যে আমরা নেতৃত্বের জায়গায় বা কমান্ডিং পজিশনে আমাদের শান্তিরক্ষীরা সেই জায়গাগুলো কি পাচ্ছেন? এটা একটা প্রশ্ন, এটা যেটা আমরা সবসময় পারসিউ করছি, যে এই সমস্ত পজিশনে আমাদের যেন আমরা বাংলাদেশ পেতে পারি। এবং
এটা আসলে আমি বলবো যে এখন যদি আপনি একটু দেখেন যে মিশনগুলোর যে ক্যারেক্টারিস্টিক্স যে সমস্ত দেশে হচ্ছে, আমরা দেখব যে সেগুলো মিশনে আপনার মেইনলি হচ্ছে ফ্রেঞ্চ স্পিকিং ফ্র্যাঙ্কোফোন কান্ট্রিজ। এখন আমাদের ফ্রেঞ্চ শেখার যথেষ্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং এই ব্যাপারে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে এবং হচ্ছে, এবং মিশনের এই রিকোয়ারমেন্টটা মিট আমাদের করতে হবে। যদি করা হয় আমি মনে করি সেক্ষেত্রে আমরা এই সমস্ত কি পজিশনগুলো হওয়ার একটা আমরা সক্ষম হব। আমি বলবো যে বর্তমানে যেহেতু মিশনের সংখ্যা এবং ট্রুপ সংখ্যা এখন একটু কমে আসছে আপাতত, সেই জন্য আমাদের মনে হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা আমাদের এই পজিশনগুলো আমরা ধরতে পারিনি। কিছুদিন আগেও কিন্তু আমাদের ফোর্স কমান্ডার ছিলেন, ডেপুটি ফোর্স কমান্ডার ছিলেন, এই সমস্ত কি পজিশনে ছিলেন। এখন আছেন সাইপ্রাসে আমাদের একজন ফোর্স কমান্ডার আছেন, এবং আমি মনে করি একটা বিশেষ আমাদের জন্য গর্বের বিষয়, সাইপ্রাস একটা ইউরোপিয়ান কান্ট্রি হয়েও সেখানে আমাদের দেশ থেকে একজন ফোর্স কমান্ডার দেওয়া হয়েছে, এটা বিশেষ গর্বের বিষয়। তবে আমি মনে করি আরও আমাদের সুযোগ রয়েছে এই সমস্ত কি পজিশনে আমাদের অফিসারদেরকে পদায়ন করার। ক্যাপ্টেন মুস্তাক আহমেদ, আমি আপনার কাছে যে প্রসঙ্গটি যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে জাতিসংঘ মানে নিশ্চয়ই অনেক কিছু বিবেচনা করেই তারপরে শান্তিরক্ষা মিশনে তার সদস্যদেরকে নিয়ে যায়। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু বিভিন্ন সময় এসেছে যে জাতিসংঘের যারা শান্তিরক্ষীরা আছেন তাদের বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অনৈতিক কিছু কাজে জড়িয়ে পড়া, যেমন যৌনতা রিলেটেড কিছু, এগুলো আসলে আমাদের শান্তিরক্ষীদের ক্ষেত্রে আমরা আসলে কতটুকু মানে প্রোটেক্টেড এইসব ক্ষেত্রে, বা এই ক্ষেত্রে আমাদের সুনাম কেমন? প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, কেননা এই জিনিসগুলো খুব বেশি আলোচিত হয় বিভিন্ন মিডিয়াতে। একটা জিনিস আমাদের জাতিগতভাবে আমাদের বোধহয় একটা গুণ বিশ্বের বুকে প্রতিষ্ঠিত। আমি যদি একটু পিছে থেকে টানি সেটা হচ্ছে সাংবিধানিকভাবেই আমরা কিন্তু বিশ্ব শান্তির জন্য কাজ করি, এটা সবাই জানে। আমাদের ফরেন পলিসিও কিন্তু খুব ফ্রেন্ডলি এই ক্ষেত্রে। আমাদেরকে বলেই দেওয়া হয়েছে সংবিধানে যাতে আমরা উই আর ফ্রেন্ড টু অল, মেলিস টু নান। আমরা এই দুটো জিনিসকে কিন্তু আঁকড়ে ধরি, এবং আঁকড়ে ধরার সাথে সাথে আমাদের দেশের যেভাবে আমরা বড় হয়ে উঠি পরিবারে বা আমাদের সমাজে, সেটা হচ্ছে আমরা কিন্তু ধর্মীয় অনুশাসন এবং আমাদের পারিবারিক বন্ধনের ব্যাপারে খুব সিরিয়াস। যার কারণে এটা প্রতিফলিত হয় কিন্তু আমাদের মিশন এলাকায় যখন আমরা যাই, আমরা সবসময় যোগাযোগ রাখি পরিবারের সাথে, আমরা ধর্মীয় অনুশাসনের ব্যাপারে খুব নিবিড়ভাবে অংশগ্রহণ করি। এই জিনিসগুলো কিন্তু মিশন এলাকাতে আমাদেরকে পরিচিত করেছে যে এই বাহিনীটা, বাংলাদেশের বাহিনীগুলো অনেক ডিসিপ্লিন, তারা সামাজিক অনুশাসনের মধ্যে থেকে, ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকে অপারেশনাল অ্যাক্টিভিটিস করে। দুই একটা ঘটনা আপনি যা বলছেন এগুলো বাংলাদেশের জন্য আপনি খুব একটা বোধহয় দেখাতে পারবেন না। এগুলো আফ্রিকান মিশনগুলোতে হয়তো বিভিন্ন দেশের কিছু ঘটনা আছে যেগুলো আলোচিত হয়েছে, বাট বাংলাদেশ এই সুনামটা প্রতিটি হরফে হরফে ধরে রেখেছে যে আমরা যৌন নির্যাতন বলেন বা এই সমস্ত যে সমস্ত হ্যারাসমেন্ট বা অ্যাবিউজের ঘটনা যেগুলো আছে, এখান থেকে কিন্তু আমরা আলাদা থাকতে পেরেছি। এর পিছনে আমি বলবো যে আমাদের যে নেতৃত্ব আছে, যারা কমান্ডার্স হিসাবে নিয়োজিত আছেন, তারা কিন্তু লুক আফটার করেন, তারা দেখাশোনা করেন। যার কারণে আমাদের সৈন্যরা, আমাদের নাবিকরা অথবা আমাদের যারা বিমান সেনারা আছেন বা পুলিশ বাহিনী আছেন, তারা কিন্তু দায়বদ্ধতার মধ্যে থাকে, এবং এই দায়বদ্ধতা আমাদেরকে সুনামটা ধরে রাখতে সহায়তা করছে। এখানে আমি অবশ্যই নেতৃত্বকে প্রথম প্রাধান্য দিব, কিন্তু সবার উপরে যেটা সত্য সেটা হচ্ছে আমাদের যে এই সামাজিক অনুশাসন, অনেক বছরের বড় হয়ে ওঠার যে মূল্যবোধ, এই মূল্যবোধকে আমরা মিশন এলাকায় গিয়ে ফেলে দেই না। যার কারণে আপনি যে প্রশ্নটা করছেন যেটা খুবই প্রাসঙ্গিক, এই দিক থেকে আমরা এখনো অনেক বেশি নিরাপদ। তবে এর মানে এই না যে আমরা কমপ্লেসেন্ট হয়ে যাব, কেননা আমরা কেউ সমাজের বাইরে না। সুতরাং যত বেশি আমরা এই তদারকিটা রাখতে পারবো, আমাদের সুনাম অক্ষত থাকবে। আমি একটু এই প্রসঙ্গে একটু বলতে চাই যে সমীক্ষা জাতিসংঘ থেকে আমরা দেখেছি, একটা পর্যায়ে আমাদের এই ধরনের কেস নীল ছিল, আমাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না। যে দুই একটা ঘটনা ঘটে গেছে, এটা আসলে এটা
কম্পেয়ার করলে অন্যান্য দেশে সেটা একদম নেগলিজিবল। এটা আমরা বলতে পারি যে এটা তেমন কিছুই না। তবে এই বিষয়ে জাতিসংঘ যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে এটা বন্ধ করার ক্ষেত্রে, এবং আমরাও সেই ব্যাপারে সোচ্চার রয়েছি, এবং আমাদের দেশের নেত্রী অলরেডি এটার ব্যাপারে জিরো টলারেন্স উনি বলেছেন। আমাদের সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনী পর্যায়ে সেটাকে জিরো টলারেন্স হিসেবে নেওয়া হয়েছে। এই বিষয়ে ডুজ অ্যান্ড ডোন্টসগুলো আমরা বের করেছি, এবং এটা বিভিন্ন পর্যায়ে সেটা বলে দেওয়া হয়েছে যে এই ধরনের কেস হলে এটার কোনো আপনার মানে কোনো পার্ডন নাই, মানে কোনো এটা হলে এটা শাস্তির যোগ্য এবং খুবই কঠিন শাস্তির যোগ্য সেটা হবে। এবং এই ক্ষেত্রে নেতৃত্বকে আমরা সংশ্লিষ্ট করেছি, এবং নেতৃত্বকে এই ব্যাপারে তাদেরকে এই দায়ভারটা তাদের নিতে হবে। তো আমি মনে করি যে ভবিষ্যতে এই ক্ষেত্রে এই যে বিষয়গুলো আমরা এখন করেছি, ডুজ অ্যান্ড ডোন্টস এবং যে নেতৃত্বের সংশ্লিষ্টতা এবং একটা সার্টিফিকেশনের একটা বিষয় যেটা আমাদের দিতে হবে, এটা এই ক্ষেত্রে আমি মনে করি যে এই আমাদের সংশ্লিষ্টতা কোনো ভবিষ্যতে থাকার হয়তো জিরোতেই চলে আসবে। এখনো সেটা নেগলিজিবল, আমি বলবো যেটা তেমন কিছুই না। জি, স্কলার পারভিন, আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আমরা মিশনের মানে যত আমরা রিপোর্ট দেখতে পাই মানে পত্রিকায়, বা আমিও লাইবেরিয়াতে ঘুরে এসেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে রাস্তাঘাটে যখন বাংলাদেশের পতাকাবাহী যেই গাড়িটি যায় তখন সেখানে ছেলেমেয়েরা ঘরের থেকে মেয়েরা বের হয়ে, নারীরা বের হয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দেয়। তো এই যে মানে সাধারণ মানুষের সাথে যে এত আপন করে নেয়া, এই মানে এইটা আসলে কিভাবে সম্ভব হয় এই মিশনগুলোতে? এটা আমরা বাঙালিরা আসলে সহজাতভাবেই বন্ধু বৎসল। তো আমরা বিভিন্ন দেশে যখন শান্তি রক্ষা কার্যক্রমে যাই, আমরা তো যাই শান্তির প্রতিষ্ঠার জন্য। তো যে আমরা আমাদের জাতীয়তাবোধ, আমাদের সেই স্বভাবজাত যে সোশ্যাল বিহেভিয়ার, এটা আমরা ওখানে আসলে যে করি। আমরা যেমন ওখানকার জনগণের সাথে একদম মিশে যাই, তাদের সুখ দুঃখের কথা শুনি। আমরা যেমন আমাদের শান্তি প্রতিষ্ঠার, শান্তি রক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের সিভিক কার্যক্রমও করি। ওখানে যেমন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা, তারপরে ছোটখাটো চিকিৎসা সেবা প্রদান করা, তারপরে আপনার আরো অনেক ধরনের ওদের সমাজ কল্যাণমূলক কাজগুলো আমরা করি। এবং আমরা চেষ্টা করি তাদের সাথে মিশে যাওয়ার, এবং তারা বুঝতে পারে যে আমরা আসলে তাদের কল্যাণের জন্যই গিয়েছি, তাদের শান্তি মানে তাদের ভালোর জন্যই গিয়েছি, এবং তারাও ওইভাবেই আমাদের সাথে মিশে যায়। আমরা যেমন আমাদের বিভিন্ন এই জন্যই তারা বোঝে যে উই আর দেয়ার ফ্রেন্ডস, তারা এগিয়ে আসে এবং দে ফিল গুড। সেটা তো আপনার মানে অন্য অন্য যে সকল আপনার শান্তিরক্ষা বাহিনীগুলো আছে অন্যান্য দেশের, তারাও তো নিশ্চয়ই সেখানে থাকছেন এবং সেখানে দায়িত্ব পালন করছেন, মানে তারা তো এত কাছে যেতে পারছেন না। মানে আমাদের আসলে জাদুটা কোন জায়গায়? আমি প্রথমে বলেছিলাম আপনাকে যে ম্যান্ডেটের যে কাজগুলো সেগুলো তো আমরা করছি, এর বাইরেও জনগণের সাথে যে আমাদের সম্পৃক্ততা, জনগণকে যে নিয়ে আমরা যে কাজগুলো করি, সেখানে কিন্তু আমরা আমাদের এই যে শান্তিরক্ষী যারা আছেন তারা সমাদৃত হচ্ছেন জনগণের মধ্যে। এবং এটার পিছনে আমি মনে করি যে ডেডিকেশন, ডিভোশন এবং এই যে আত্মমানবতার যে একটা বিষয়টা আছে যেখানে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করি, আর সেই বিষয়টা এখানে কাজ করছে এর পিছনে। জি, ক্যাপ্টেন মোস্তাক, আপনি যেটি বলছিলেন যে আমাদের এই মিশনে অংশ নেওয়ার মাধ্যমে আমাদের দক্ষতা যেমনিভাবে বাড়ছে, আমাদের বাহিনীগুলোর সক্ষমতাও সেভাবে বাড়ছে। এর পাশাপাশি আমরা আর কিভাবে লাভবান হচ্ছি, মানে অর্থনৈতিকভাবেও তো আমরা লাভবান হচ্ছি, সেই বিষয়টা যদি আপনি একটু সেই তুলে ধরতেন যে আমরা কিভাবে, বাংলাদেশ কিভাবে বাহিনী হিসেবে, নৌবাহিনী এবং বাংলাদেশ কিভাবে আমরা আর্থিকভাবেও লাভবান হচ্ছি। বর্তমানে আমরা যে রেমিটেন্স আনছি, এটা কিন্তু গার্মেন্টসের পরে দেখা যাবে আমাদের রেমিটেন্স আসছে। এটা একটা বিরাট অর্থনৈতিক বুস্ট আপ আমাদের জন্য। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি লেবাননের আমাদের জাহাজের প্রেক্ষাপটে বলি। আমাদের দুটো জাহাজ প্রতি বছর প্রায় 150 থেকে 200 কোটি টাকা রিইম্বার্সমেন্ট নিয়ে আসতে পারছে। একই সাথে এই জাহাজগুলোর মাধ্যমে যে আমরা টাকা পাচ্ছি, সেই টাকা দিয়ে কিন্তু আমরা আরও সমরাস্ত্র বাড়াতে পারছি। এই অর্থনৈতিক দিকটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে
এটা দেখেন, বাংলাদেশ বর্তমানে একটা মধ্যম আয়ের দেশ থেকে আমরা আরো স্বপ্ন দেখছি সামনে এগিয়ে যাবার। তো এই জিনিসটা আমাদের যে শুধুমাত্র যে আমরা যে মিশনে গেলাম, আমরা কিছু অর্থ উপার্জন করলাম অথবা কিছু ব্র্যান্ডিং এর ইমেজের কাজ করলাম, শুধু কিন্তু সেটা না। আমরা পরিচিত হচ্ছি পুরো পৃথিবীর বিশ্বে এমনভাবে যে বাংলাদেশ একটা রোল মডেল, যেখানে আমাদের সরকার চেষ্টা করছে বাংলাদেশকে পুরো পৃথিবীর বুকে পরিচিত করে দেওয়ার জন্য। প্রতিটি ক্ষেত্রে আমরা রোল মডেল। আমাদের এই পার্টিসিপেশনটা কিন্তু শুধুমাত্র ইকোনমির প্রেক্ষাপটে আমি বলবো না, এটা একই সাথে বিভিন্ন দিকে কিন্তু আমাদেরকে প্রস্ফুটিত করছে। আমাদের যদি আমরা দেখি, কিছুদিন আগে আমাদের ম্যারিটাইম বাউন্ডারি যেটা হলো, দ্যাট ওয়াজ বেসিক্যালি রিবার্থ অফ এ ম্যারিটাইম নেশন। আমরা শুধু নদী মাতৃক না, আমরা এখন সমুদ্র মাতৃকও হতে পেরেছি। এটা আমাদের একটা পরিচিতি। এখন আমাদের এই শিপগুলো যে এখান থেকে কয়েক হাজার মাইল দূরে গিয়ে অপারেশন করছে, রিলিফ অপারেশন দিতে আমরা শ্রীলঙ্কা বা পৃথিবীর অন্যান্য দেশে যাচ্ছি, এই যে সক্ষমতাটা, এটা কিন্তু আমাদেরকে সবার মাঝে অন্যভাবে পরিচিত করাচ্ছে। সবাই জানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী অথবা বিমান বাহিনী, তারা এতই সক্ষম, তারা অন্য একটা ডিস্ট্যান্ট কন্টিনেন্টে গিয়ে অপারেশন করতে পারে। সো এগুলোর যে ডিভিডেন্ড, এটা কিন্তু আমাদের ইকোনমিকে, যে ইকোনমি আমরা স্বপ্ন দেখতে যাচ্ছি, সেই ইকোনমি বাস্তবায়নে আমার মনে হয় সরাসরি কন্ট্রিবিউট করতে পারবে। একজন দর্শক অপেক্ষা করছেন আপনার কাছে, উনি প্রশ্ন রাখতে চান। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বেতবুনিয়া কাউখালী রাঙ্গামাটি থেকে বলছিলাম। জি জি, বলুন। আমি ওই নৌবাহিনীর স্যারের সাথে স্যারের কাছে আমার প্রশ্ন, জি, যে আমাদের বর্তমানে নৌবাহিনী স্বাধীনতার পর থেকে যেভাবে আগে গেছে তার জন্য অনেক ধন্যবাদ। এবং আমার প্রশ্নটি হচ্ছে যে রাশিয়া, আমেরিকা এবং চীন বড় বড় যুদ্ধ জাহাজের মধ্যে সামরিক বিমান এবং হেলিকপ্টার যে সামর্থ্য নিয়ে আপনার ঘূর্ণিঝড়ের দিকে বা যে ধরনের মধ্যে সমরতা ওনারা বড় বড় জাহাজে করে করতেছে, বাংলাদেশের কি সেই সক্ষমতা আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। উনি যেটা বলছেন যে অনেক মানে সবচেয়ে পরাশক্তি যারা আছেন, মানে নৌশক্তির দিক থেকে যদি বলি পরাশক্তি, মানে তাদের মানে সেই সক্ষমতা অর্জনের দিকে আমরা মানে কতটুকু ইয়ে আছে। প্রশ্নটার জন্য ধন্যবাদ। আমি ইউএনের প্রাসঙ্গিকতা না নিয়েই বলি। একসময় যখন আমাদের দেশে 70-এ সাইক্লোন হয়েছে বা তার পরবর্তী সাইক্লোন হয়েছে, বিভিন্ন সময় বন্যা হয়েছে, একসময় বাংলাদেশ তাকিয়ে থাকতো যে আমেরিকার জাহাজটা কখন আসবে রিলিফ অপারেশন দিতে। আমরা বোধহয় সেই দিনগুলো পার করে এসেছি। এখন আমরা শুধু বিভিন্ন সাইক্লোন বা এইড টু সিভিল পাওয়ারে যখনই আমাদের প্রয়োজন হয় আমরা ঝাঁপিয়ে পড়ি, এবং সক্ষমতা আমাদের আস্তে আস্তে বাড়ছে। রিসেন্ট ইয়ার্সগুলোতে যখন সুনামি হয়েছে ইন্দোনেশিয়াতে, আমরা কিন্তু রিলিফ অপারেশন দিতে গিয়েছি। আমরা ফিলিপাইনের কয়েক বছর আগে আমরা ফিলিপাইনে ত্রাণ সামগ্রী দিয়ে এসেছি। তো এই সক্ষমতাটা কিন্তু আমরা দেশের জন্য কাজে লাগাতে পারছি। আজকে একটা যদি সাইক্লোন হয়, আমরা নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়বো তার পরের দিনই। আমরা আমেরিকান শিপ বা রাশিয়ান শিপ অথবা কারোর জন্য অপেক্ষা করব না। আমাদের দেশের যে প্রয়োজনীয়তা, আমাদের দেশের মানুষ যখন আমাদেরকে চাইবে যাতে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, সেজন্য কিন্তু আমরা এখন প্রস্তুত। আমাদের সিডর বা অন্যান্য দুর্যোগ হয়েছে, সেখানে তো নিজেদের সক্ষমতা সেটা মোকাবেলা করেছি, এবং সেজন্য সরকারও আমাদেরকে যথেষ্ট অঙ্গীকারাবদ্ধ যাতে নৌবাহিনী সেই সক্ষমতা বাড়ে। আমরা নতুন নতুন জাহাজ বানাচ্ছি যাতে রিলিফ অপারেশনগুলো নিয়ে আমরা দুর্গম এলাকায় পৌঁছতে পারি। একটা সাইক্লোন বা একটা ফ্লাড যখন হয়, বন্যা হয়, তখন কিন্তু নৌবাহিনী সবার আগে একটা বাল্ক অপারেশন রিলিফ ম্যাটেরিয়ালস নিয়ে যেতে পারে। এটা কিন্তু আমাদের একটা বড় শক্তি। আমাদের মানুষজন তখন চাইবে, আমাদের যারা গ্রামাঞ্চলে চরাঞ্চলে লোকজন আছে তারা চাইবে যাতে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। এবং দর্শকের যে এখন ওনার যে কনসার্ন, এটা আমি সাধুবাদ জানাই। এভাবে আমাদের সবার যে প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টাই কিন্তু প্রতিফলিত হচ্ছে, আমরা আরো ভালো করব এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো সেভাবে সক্ষমতা গড়ে তুলতে পারবো। বর্তমানেও আমরা সক্ষম আছি, যেটা দিয়ে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো। যে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো আমরা আজকে যেই পর্যায়ে এসেছি এবং আমরা যেটা নিয়ে গর্ব করছি, সেটার পেছনে অনেক আত্মত্যাগ আছে এবং অনেক প্রাণেরও বিষয় আছে।
তো যারা সেখানে ধরেন ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই সকল যে পরিবার, সেই সকল শান্তিরক্ষীরা এবং তাদের পরিবারকে আসলে আমরা কিভাবে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা, মানে সেটা আমরা কিভাবে করি? জি, অনেক ধন্যবাদ। আজকে 29শে মে, এই দিনটা হচ্ছে আমাদের ইউএন কমেমোরেশন ডে, অর্থাৎ যারা এই নবল কাজ করতে যে নিজেদেরকে উৎসর্গ করেছেন, আহত হয়েছেন এবং জীবন বিসর্জন দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, তাদের স্মরণ করেই আজকের দিনটি, এবং আমি তাদের শ্রেষ্ঠত্ব ভরে তাদের স্মরণ করছি। এবং এই দিনটিতে যারা এর মধ্যে তারা আত্ম উৎসর্গ করেছেন বা ইনজিওর্ড হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে সম্মান দেখিয়ে এই দিনটি পালন করা হয়, উদযাপন করা হয় আজকে যেটি হয়েছে। এবং প্রত্যেক পরিবার থেকে যারা সেখানে নিহত হয়েছেন তাদের পরিবারবর্গকে আমন্ত্রণ করা হয়েছে, তাদেরকে উৎসাহিত করা হয়েছে সার্টিফিকেট এবং কিছু আপনার সম্মান দেওয়ার মাধ্যমে। এবং এটা তো হচ্ছে আজকের জন্য, এবং ভবিষ্যতের কথা চিন্তা করেও তাদেরকে ভবিষ্যতে যেন তার এই যে আত্ম উৎসর্গ করলেন, তাদের যে তাদেরকে আবার দেখাশোনা করার জন্য যা করার, সেটা আমাদের বাহিনী, 3 বাহিনী সেটা করে থাকে এবং পুলিশ বাহিনীও সেটা করে থাকে। কারণ আমরা এখানে আজকে পর্যন্ত 132 জন এখানে তারা স্যাক্রিফাইস করেছেন তাদের লাইফ, প্রায় 211 জন মতো আহত হয়েছেন। এদেরকে তো আমাদের অবশ্যই সম্মান দেখানোর বিষয়টি রয়েছে, কারণ তারাই আমাদের দেশের জন্য সুনামটা নিয়ে এসেছেন তাদের উৎসর্গ মাধ্যমে। তো এটা যথেষ্ট পরিমাণে আমি মনে করি আমাদের বাহিনী সেটা করে থাকেন এবং দেখে থাকেন তাদের। আমি একটু আরেকটা বিষয় বলতে যাচ্ছিলাম, যে আপনি বলছিলেন ইকোনমি সাইডটা, আসলে ইকোনমি বিষয়টা মানে কন্ট্রিবিউশন টু দি ন্যাশনাল ইকোনমিতে আমরা মনে করি আমাদের যে ব্র্যান্ড নেম এবং আমরা যে নিজেদেরকে প্রতিষ্ঠা করা বিশ্বে, সেটা যথেষ্ট গুরুত্বের সাথে সেটা আমরা দেখি। এবং এর পরিবর্তে কি আসলো না আসলে সেটা হয়তো আমাদের ইকোনমিতে সেটা অবশ্যই সে সংযোজিত হচ্ছে, বাট বড় কথা হচ্ছে আমাদের এই ইনভলভমেন্টটা, যত আমরা বেশি ইনভলভ থাকবো তত বেশি আমরা সুনাম দেশের জন্য নিয়ে আসতে পারবো। দেশে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের পদচারণাটা বাড়বে, সেই সুনামগুলো তো মনে হয় যে অন্যান্য ক্ষেত্রেও আপনার সহায়ক হিসেবে দাঁড়িয়ে যায়। এবং আমি বলবো যে এটা 2001 থেকে এই 2016 পর্যন্ত আমরা এই পর্যন্ত প্রায় $2.8 বিলিয়ন আমরা আমাদের এই রাষ্ট্রের আপনার কোষাগারে সেটা আমরা সংযোগ করতে পেরেছি। জি, আমি এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে, সেই কারণে জানতে চাচ্ছি যে এখন সামনের দিনে আমাদের মানে সম্ভাবনা এবং চ্যালেঞ্জ কি দেখতে পাচ্ছেন আপনারা? একটু আগে আমরা আলোচনা করেছি যে ভবিষ্যতের মিশন সিনারিও আরো পরিবর্তন আসবে, হাইব্রিড মিশন কনসেপ্ট আসছে। এখন শুধুমাত্র আমরা কিন্তু পিস মনিটরিং বা পিস কিপিং অথবা পিস এনফোর্সমেন্ট না, এর পাশাপাশি কিন্তু আমরা পিস বিল্ডিংয়েও যাচ্ছি। পিস বিল্ডিং ইজ বেসিক্যালি রিফর্ম মিলিটারিলি হতে পারে, রিফর্ম সোশ্যালি পলিটিক্যালি হতে পারে, এবং জিনিসগুলো কিন্তু এত সহজ না। একটা সোশ্যাল রিফর্ম করার জন্য আমাদেরকে আরো বেশি প্রস্তুতি নিতে হবে। আর একটু আগে যেটা আলোচনায় এসেছে যে গ্লোবাল কানেক্টিভিটি, গ্লোবাল টেরোরিজম বা ট্রান্সন্যাশনাল ক্রাইম আগের চেয়ে অনেক বাড়ছে, যেখানে বেলিজারেন্স বা টেরোরিস্টরা এগুলোতে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছে, যেখানে এক্সট্রা রিজিওনাল ফোর্সেস বা আর্মস ডিলাররাও কিন্তু আসছে। সুতরাং ফিউচার যে সমস্ত ব্যাটল সিনারিও হবে বা মিশন সিনারিও হবে, সেটা আরো বেশি কমপ্লেক্স হবে। এখন আমরা কিন্তু আগের চেয়ে বেশি রোবাস্ট ম্যান্ডেট নিয়ে যাই। রোবাস্ট ম্যান্ডেট নিয়ে যদি কোনো মিশনে যেতে হয়, সেভাবে কিন্তু আমাদের রোবাস্ট ক্যাপাবিলিটিও জড়িত। আমরা বর্তমানে সক্ষম, এর মানে এই না যে আমরা যদি আমাদের এই সক্ষমতার কন্টিনিউয়েশনটা ধরে না রাখি, তাহলে কিন্তু আমরা ফিউচার চ্যালেঞ্জেস ফেস করতে আমাদের জন্য কঠিন হবে। সুতরাং আমরা এই বর্তমান ধারাবাহিকতা, সরকার যে প্রচেষ্টা নিচ্ছেন বা আমাদের বাহিনীগুলো যে প্রচেষ্টা নিচ্ছে, সেগুলো ধরে রাখা খুবই ইম্পর্টেন্ট। আর সবশেষে নেতৃত্বের কথাটা আলোচিত হয়েছে। ফর একাডেমিক ডিসকাশন আমি এভাবে যদি দেখি জিনিসটাকে, নেতৃত্ব আমাদের বিভিন্ন লেভেলে আছে, তবে স্ট্র্যাটেজিক লেভেলে যত বেশি নেতৃত্ব বাড়বে, এটা কিন্তু আমাদের দেশের মিশন পার্টিসিপেশনে আরো বেশি কার্যকর হবে। এটা শুধুমাত্র আমি মিলিটারি নেতৃত্বের কথা বলছি না, এখানে SRSG বা সেক্রেটারি আন্ডার জেনারেল এই সমস্ত
নেতৃত্বে কিন্তু আমাদের বেসামরিক যারা আছেন তাদেরও নেতৃত্বের প্রয়োজন আছে। সব মিলে এটা কিন্তু একটা ডিপ্লোম্যাটিক পারসুয়েশনের একটা আর্জ কিন্তু আমাদের মাঝে জি, আছে। আমরা আর 30 থেকে 40 সেকেন্ড পাবো আর কি। জি, জি। আপনাকে দিয়ে শেষ করতে চাচ্ছি জি, জি। যে সমাপনী কি বলবেন? আমি মনে করি আমাদের আজকে যে মিশনের এই পর্যায়ে আমরা এসেছি, এটা শুধু আমরা এই বাহিনীর অর্জন সেটা আমি বলবো না। আমাদের পিছনে আমাদের দেশে আপামর জনসাধারণ এবং যে বিভিন্ন স্তরে জনসাধারণ, তাদেরও পার্টিসিপেশন এখানে আছে। তারা যদি আজকে আমাদেরকে সেই সমর্থনটা না দিতেন, আমরা মনে হয় না যে আমরা এই পর্যায়ে যেতে পারতাম। আমাদের কনস্টিটিউশনাল যে অব্লিগেশনটা আছে সেটা আমরা পালন করতে সক্ষম হতাম। তো আমি সেই জন্য মনে করি যে তাদেরকে আমি আমার সাধুবাদ এবং অনেক ধন্যবাদ জানাই বাহিনীদের পক্ষ থেকে। জি। এবং আমি সেই সাথে শেষ করতে জি। চাই আপনাকে সময় টেলিভিশনকে ধন্যবাদ জি, জানাই। আমাদের হাতে আসলে আর সময় নেই। আমি দর্শকদেরকে ব্রিগেডিয়ার ধন্যবাদ জানিয়ে এজাজ, ধন্যবাদ। ক্যাপ্টেন মোস্তাক আহমেদ এবং স্কোয়াড্রন লিডার কাউসারা পারভিন, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।